দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দেশের মতো সৌদি আরবেও চলছে পবিত্র ঈদ উল আজহার প্রস্তুতি। রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে কোরবানির পশু বিক্রি করছে আল তাজভিহ এগ্রো ফার্ম। এরই মধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে খামারটি। ফ্রি অনলাইন ডেলিভারি, পশু জবাই সহ নানান সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন খামারে জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। এর মধ্যে অন্যতম রিয়াদের আজিজিয়াতে প্রবাসী বাংলাদেশিদের তত্ত্বাবধানে গড়ে ওঠা আল তাজভিহ এগ্রো ফার্ম। বাংলাদেশি উদ্যোক্তা তৌকির আহমেদের মালিকানাধীন এই ফার্মটি এবারের ঈদে এনেছে শতাধিক উন্নত জাতের কুরবানির পশু, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির গরু ও ছাগল। আমাদের বাংলাদেশের বাইরে বড় বড় উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা গরু হাট করছে এবং এত সুন্দর একটু ভালো ভালো গরু নিয়ে আইছে। তো এইতে অনেক বাংলাদেশি লোকেরা সুবিধা পাবে, ভালো গরু কিনতে পারবে। দীর্ঘদিন যে গরু কিনতাম অথবা কোরবানি দিতাম অনেক দূরে যাওয়া লাগতো, আল হাইরে যায় কিনা লাগতো এবং আমরা অনেক হতো, আমাদের কষ্ট হইতো। তো এখন আমাদের মাশাআল্লাহ অনেক হয়েছে, সহজ হয়েছে। শুধু পশু সরবরাহই নয়, ফার্মটিতে থাকছে ফ্রি হোম ডেলিভারি, অনলাইন বুকিং এবং হালাল সনদ সহ স্বাস্থ্য পরীক্ষারও সুযোগ। আর ফার্মটির পাশেই রয়েছে কসাইয়ের ব্যবস্থা। কোরবানির সময় আমাদের এখানে 3-4 ক্যাটাগরির গরু পাওয়া যায়। এখানে ব্রাজিলিয়ান, কলম্বিয়ান এবং সিন্ধ এবং বিভিন্ন ক্যাটাগরির গরু আছে। 8 থেকে 12 হাজার টাকার মধ্যে আপনি এখানে গরু পেতে পারেন। গরুটি কেনার পরে ডেলিভারি চার্জ রিয়াদের মধ্যে সম্পূর্ণ ফ্রি। আপনি শুধু আমাদের কাছ থেকে গরুটি ক্রয় করবেন, আমাদের দায়িত্বে আমরা আপনাদের ঠিকানায় গরুটি পৌঁছে দেব। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, প্রবাসীদের সুবিধার্থে ভবিষ্যতে খামারের পরিধি আরও বড় করার পরিকল্পনা রয়েছে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আসন্ন ঈদ উল আজহা ঘিরে জমজমাট কুয়েতের ঈদের বাজার। পছন্দের পোশাক কিনতে শপিং মল আর দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসীরা। পণ্য বিক্রি নিয়ে চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। বেচাকেনা ভালো হওয়ায় খুশি প্রবাসী ব্যবসায়ীরা। ঈদের আনন্দে কমতি রাখতে চাইছেন না আত্মীয় পরিজন ছেড়ে কুয়েতে বসবাসরত এসব বাংলাদেশিরা। কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কিছুদিন বাদেই ঈদ, মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে তাই জমজমাট কুয়েতের বাজারগুলো। উৎসাহ আর আনন্দের সাথেই ঈদের কেনাকাটায় মেতেছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের এ দেশটির বিভিন্ন শপিং মল, শোরুম আর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। পছন্দের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, জুতা, ঘড়িসহ পরিবারের জন্য ঈদের উপহার কিনতে ভিড় করেছেন সকল বয়সের মানুষ। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও বেছে নিচ্ছেন পছন্দের পণ্যটি। আসছি ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য, ইনশাআল্লাহ দেখতেছি পছন্দ হলে কিছু কিনবো ঈদের জন্য। যেহেতু আমরা প্রবাসে আছি তো ফ্যামিলির সাথে নাই, যার জন্য বন্ধু বান্ধব নিয়ে ভাই বেড়াদা আছে সবাই নিয়ে আমরা ঈদ আনন্দ করতেছি আর কি। আমাদের রুমমেট, বন্ধু বান্ধব সবাই মিলেমিশে যেভাবেই হয় আমরা একটা সুন্দর মতো ঈদ পালন করার চেষ্টা করি। ইভেন আমরা এখান থেকে যখন রেমিটেন্স পাঠাই, আমাদের ফ্যামিলি যখন কেনাকাটা করে ওটাই আমাদের আনন্দ লাগে। ঈদ উপলক্ষে ক্রেতাদের আনাগোনা বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও। পণ্য বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসী ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রবাসীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ পণ্য ছাড়। প্রচুর কালেকশন আছে, কাস্টমারও প্রচুর আসতেছে। কাস্টমার এখান থেকে ক্রয় করে তারাও খুশি। তাদের মানসম্মত পাঞ্জাবিগুলো বোম্বে বাজারে পাওয়া যায়। কাপড়ের স্ট্রাইকিং ভালো আছে, এই জন্য সব ধরনের কাস্টমার এখানে আসে কেনাকাটার জন্য এবং কম দামে এখানে সব কিনতেও পাওয়া যায়। সব মিলিয়ে পরিবার থেকে বহু দূরে থাকা এসব মানুষেরা চাইছেন এবার ঈদ কাটুক আনন্দ আর উল্লাসে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। নজরদারিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ড্রোন। নিবন্ধনহীনদের ঠেকাতে ব্যাপক কড়াকড়ি মক্কা এবং মদিনার প্রবেশ পথগুলোতে। এছাড়াও স্বাস্থ্য এবং জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মহান আল্লাহর দরবারে হাজির বান্দা পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে এরই মধ্যে 15 লাখের মতো মানুষ পৌঁছেছে সৌদি আরবের পুণ্যভূমিতে। বেশিরভাগ আকাশপথে গেলেও স্থলপথে 66,000 ও সমুদ্রপথে 5,000-এর মতো মানুষ গিয়েছে হজ পালনে। সাধারণত সড়ক পথেই নিবন্ধনহীন অনেকে প্রবেশের চেষ্টা করে মক্কায়, তাই ব্যাপক কড়াকড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন রুটে।
এ পর্যন্ত অনুমোদনহীন 2,69,600 মানুষের প্রবেশ ঠেকিয়েছে সৌদির নিরাপত্তা বিভাগ। 23,000-এর বেশি মানুষকে এরই মধ্যে নিয়ম লঙ্ঘনের দায়ে সাজা দেয়া হয়েছে। 4 শতাধিক হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধদের ঠেকাতে নানা সাজার পাশাপাশি $5,000 পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ 4 শতাধিক ভুয়া অফিস ও ব্যক্তি শনাক্ত করে তাদের লাইসেন্স বাতিল করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিবন্ধন ছাড়াই মক্কায় প্রবেশের চেষ্টা করেছে অনেকে। চেকপয়েন্টে এমন 2,69,600-র বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারির জন্য এবার প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করেছে সৌদি প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে AI প্রযুক্তি। 24 ঘন্টা পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ টিম। ইন্টারনেট নেটওয়ার্ক কভারেজের আওতায় আনা হয়েছে মক্কা ও মদিনার 99% বেশি এলাকা। এবছর হাজিদের স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি বাড়িয়েছে সৌদি প্রশাসন। হিটস্ট্রোক, সানস্ট্রোকের মতো শারীরিক সমস্যার পাশাপাশি সম্ভাব্য বৃষ্টির কথাও বিবেচনা করা হয়েছে। আর্দ্রতার জন্য বিশেষ ফ্যান ও পরিবেশ শীতল রাখতে নতুন করে 10,000 গাছ লাগানো হয়েছে। মুসল্লিদের জন্য শয্যা সংখ্যার ধারণ ক্ষমতা 60% বাড়িয়েছে কর্তৃপক্ষ। মিনায় 3টি ফিল্ড হাসপাতাল ও 200 শয্যা বিশিষ্ট নতুন একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। হজের 5 দিনব্যাপী আনুষ্ঠানিকতার প্রথম দিন আগামীকাল। তবে বরাবরের মতো প্রায় 1 মাস আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, আবার আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেবাননে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দাউরার CIT কলেজে যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে এই আয়োজন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক আনোয়ার হোসেন আকন, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন ইজ্জত এবং সদস্য সচিব আবু কাউসার রাজন। প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম। আলোচনা সভায় আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হান্নান এবং আব্দুল করিম সহ সংগঠনটির আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় দ্রুত সময়ের মধ্যে দেশে নির্বাচনের দাবি জানান তারা। একই সাথে বিএনপির 31 দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয় সংগঠনটির তরফ থেকে। বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাইছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জবাবে 30 জুন 2026-এর মধ্যে ভোট সরকারের এই অবস্থানই পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশ ইন বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে এ নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সঙ্গে। রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন। এই অবস্থানে পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশ ইন বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে এ নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সঙ্গে। রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন কবে? বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে, আর সরকার আগের অবস্থানেই 30 জুনের মধ্যেই সম্পন্ন হবে ভোট। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো সরকারের সাথে কথা বলেন কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি। সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এরই মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় সহ প্রায় 2000 মানুষকে জোর করে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এজন্য দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠালেও কাজের কাজ কিছু হয়নি। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই। বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে শুরুতে বেশ সরব ছিল অন্তর্বর্তী সরকার। শক্ত প্রতিবাদের পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রণালয় নীরব কেন জানতে চান সাংবাদিকরা। এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না, আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে
গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। 23 ডিসেম্বর তাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাসেও তার জবাব পায়নি ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কিছুতেই থামছে না সীমান্তে বিএসএফ এর পুশিন। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 56 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়া হয়েছে। ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারি সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে 4 জন নারী এবং 4 জন পুরুষ। বিজিবি নিশ্চিত করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদিকে মধ্যরাতে ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার 2টো পয়েন্ট দিয়ে 26 জনকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা গুজরাটে থাকি 2004 থেকে। এখন 24 তারিখে আমাদের পুলিশে ধরলো। কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মেলা মারধর করেছে, তারপরে রাত 2টোর সময় 1টার সময় ছেড়ে দিয়েছে ওখান থেকে জঙ্গল দিয়ে বাংলাদেশের ভিতরে, আর বলেছে যে এদিকে তাকালি গুলি মেরে দেবে। এরা সবাই বাংলাদেশি নাগরিক। নড়াইল, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকেই তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল এবং ভারতের গুজরাটে ওইখানে ছিল। ওইখান থেকে পুশিনের ঘটনা ঘটেছে। আমরা তাদের ঠিকানাগুলা এটা করেছি, নিশ্চিত করে। দর্শকের পর্যায়ে প্রবাসী বাংলাদেশের সময় হলো আরেকটা বিরতি। আমাদের সাথে থাকুন। আবার আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। নাটোরে মারামারির মামলার প্রধান আসামি দীর্ঘ 15 বছর ধরে আমেরিকা প্রবাসী। আর সেই মামলা থেকে আবার নাম প্রত্যাহারের জন্য 5 লাখ টাকা ঘুষ দাবি করে বেড়াচ্ছেন গুরুদাসপুর থানার এসআই। ভুক্তভোগীর দাবি, হয়রানি এবং ঘুষের জন্যই তাকে মামলায় ফাঁসানো হয়েছে। দ্রুতই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য 5 লাখ টাকা ঘুষ চাচ্ছেন মামলার আয়ও। দাবি করা হচ্ছে কল রেকর্ডটি নাটোরের গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মিধার। গুরুদাসপুরের বাসিন্দা রাসেল হোসাইন 15 বছর ধরে আমেরিকায় ব্যবসা পরিচালনা করছেন। সাথে নিজ এলাকাতেও তার 2টি প্রতিষ্ঠান রয়েছে। গত 16 মে চাষকর বাজারে এক মারামারির ঘটনায় স্থানীয় আরেক ব্যবসায়ী রাসেলকে প্রধান আসামি করে মামলা করে। তদন্তের দায়িত্ব পায় আবু জাফর। এরপর থেকেই ঘুষের জন্য রাসেলের প্রতিষ্ঠানের ম্যানেজারকে কল দিতে থাকেন তিনি। জাফর মিধা সে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পরে আমাকে বিভিন্ন মাধ্যমে ফোন দেওয়ার পরে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। আমার এই প্রমাণাদি আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে। তার পরিপ্রেক্ষিতে আমি নাটোর পুলিশ সুপারের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী রাসেলের দাবি, হয়রানি ও ঘুষের জন্যই তাকে ফাঁসানো হচ্ছে মামলার জালে। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবু জাফর। আমি তাদের কাছে টাকা চাবো কেন? আমি বুঝতে 5 লাখ টাকা চাইছেন? না ভাই, এর আগেও আমি অনেকবার হয়রানি হয়েছি, এবারও হয়রানি হচ্ছি। আমি আবু জাফর মেধার বা এরকম দুষ্কৃতিমূলক আপনার পুলিশ অফিসার এর বিরুদ্ধে আমি বিচার দাবি করতেছি। কারণ পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত। সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত চাঁদা দাবি করছে। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। প্রাথমিকভাবে মিলেছে অভিযোগের সত্যতাও। দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সার্কেলারকে দিয়ে তার তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। আমরা রিপোর্টের সত্যতা প্রাইমারি পেলে তার সাসপেন্ড করে দেবো। এখনো প্রাইমারি সত্য মনে হচ্ছে, তার বয়সটা তার আমরা যাচাই বাছাই করি। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে মোট 5টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যার 4টি ভারতে আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে শ্রীলঙ্কা। পাকিস্তান সহ 8 দলের অংশগ্রহণে 30 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে 2 নভেম্বর। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট 28টি লিগ ম্যাচ। এছাড়া প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গুয়াহাটি অথবা কলম্বো, দ্বিতীয় সেমি বেঙ্গালুরু, আর ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু অথবা কলম্বোয়। পাকিস্তান গ্রুপ পর্ব পেরোতে পারলে নির্ধারিত হবে কোন ভেন্যুতে হচ্ছে প্রথম সেমি আর ফাইনাল।
ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, একথা অনেক আগেই বলে রেখেছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় দেশটিকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে আইসিসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হওয়ায় ভারতের পাশাপাশি ভেন্যু হিসেবে নিশ্চিত হল শ্রীলঙ্কার নাম। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই দুই দেশের বোর্ডের সমঝোতায় হাইব্রিড মডেলে নারী বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি, যেখানে সব মিলিয়ে মোট 5 ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যার 4টি ভেন্যুই ভারতে, বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর, আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে পাকিস্তানের লিগ পর্বের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে কলম্বোতে। 30 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে 2 নভেম্বর। আসরে অংশ নেবে মোট 8 দল। রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে মোট 28টি লিগ ম্যাচ। আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, আর কোয়ালিফায়ার খেলে বাকি দুটি স্থান নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচের জন্য বাছাই করা হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে, যেখানে লড়বে ভারত, তবে প্রতিপক্ষ কে থাকছে সেটি এখনো প্রকাশ করেনি আইসিসি। এছাড়া এই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। 29 অক্টোবর প্রথম সেমিফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে গুয়াহাটি অথবা কলম্বো। তবে এখানে থাকছে যদি কিন্তুর হিসেব। পাকিস্তান গ্রুপ পর্ব পেরোতে পারলে সেই খেলা অনুষ্ঠিত হবে কলম্বোতে, আর না পারলে সে ম্যাচ চলে যাবে বেঙ্গালুরুতে। একই নিয়মে নির্ধারণ করা হবে 2 নভেম্বরের ফাইনাল ম্যাচ, সেক্ষেত্রে ভেন্যু বেঙ্গালুরু অথবা কলম্বো। 2013 সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। এছাড়া 2016 সালের নারী বিশ্বকাপের আয়োজক ছিল তারা। সানজানা আইভি ছিল তারা। সানজানা আইভি, যমুনা স্পোর্ট। দর্শক, এই ছিল প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।